ঈদ বিশেষ খেলার ঈদ আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাই বনন্ত। যারা খেলাধুলা পছন্দ করেন তাদের জন্য বাড়তি ঈদের শুভেচ্ছা রইল। এবং কারণ আমরা আজকের যেই মানুষটাকে নিয়ে এসেছি, তিনি শুধুমাত্র খেলারই মানুষ না, মাঠেরই মানুষ না, তিনি এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটির অভিভাবক, যার মূল দায়িত্ব হবে বাংলাদেশের খেলাধুলাটাকে বিশ্বমানের করা। বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে যেসব স্পোর্টস রয়েছে, প্রত্যেকটা স্পোর্টসকে একটা মানে নিয়ে যাওয়া, যেন বাংলাদেশের এই নামটা বিশ্বে খেলাধুলার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। ঈদের শুভেচ্ছা আপনাকে। আপনাকেও ঈদ মোবারক, এবং আমার যারা দর্শক এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন সবাইকে ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ সবসময় বিশেষ কিছু আপনার জন্যই, কিন্তু এবারের ঈদটা মনে হয় মানে বাড়তি একটা মানে বিশেষ কিছু হবে আপনার জন্য, কারণ নেতাকর্মী রয়েছেন, যারা আপনার অনুসারী রয়েছেন, তাদের আপনার কাছে চাওয়া রয়েছে, আপনার পরিবারের চাওয়া রয়েছে আপনার কাছে, আবার স্পোর্টস ফ্র্যাটার্নিটি যারা রয়েছে তারা আপনার সাথে দেখা করেছেন। সব কিছু মিলিয়ে কতটা চাপ আসলে এই ঈদে আপনার জন্য রয়েছে? আসলে চাপ না, বাট দীর্ঘ 17 বছর আসলে আমরা একটি দুঃশাসনের ভিতরে ছিলাম। সেই মুহূর্তের ঈদগুলো আসলে যদি আমরা মনে করি, আমাদের পরিবার কিংবা আমরা নিজেরাই শিউরে উঠি যে আসলে আমরা ঈদের সময় দেখা গেছে যে পরিবারকে সময় দিতে পারিনি। কেউ হয়তো বা ঈদের দিন আমরা জেলখানায় অবস্থান করেছি, কেউ হয়তো বা মামলার ভয়ে আমরা হয়তো বা ঘরেই ছিলাম না। এইভাবে কিন্তু আমার মতো আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের ঈদগুলো কিন্তু বিলীন হয়ে গেছে স্বৈরাচারের অত্যাচারের কারণে। আমরা যখন 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের মানুষ যখন স্বপ্ন দেখছে যে দীর্ঘ 17 বছর যে আমাদের আন্দোলনের যে প্রত্যাশা ছিল, যে চাওয়া ছিল, সেটি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এবং 5ই আগস্টের পরে এসে আমরা সেই প্রত্যাশিত নির্বাচনের অপেক্ষায় ছিলাম, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে 12ই ফেব্রুয়ারি আমরা 2026 সালের যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠন করেছি। এবং সরকার গঠন করার পর থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এদেশের সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে উঠেছে, এবং তিনি খুব সাধারণভাবে তার জীবনযাপনের মাধ্যমে তিনি বিগত প্রায় স্বাধীনতার পরবর্তীত যে দীর্ঘ যে প্রায় 55 বছর, এবং সেই 55 বছর আমরা পার করার পরে আমরা যখন দেখছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন, তখন আমাদের কাছেও অনেক ভালো লাগে। সেই ভালো লাগার জায়গা থেকে আমরা যেটি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে আমাদের উপরে, সেই প্রত্যাশার প্রথম ধাপ আজকের এই পবিত্র ঈদের দিনে আমি মনে করি যে কিছুটা হলেও আমরা শুরু করতে পেরেছি। আজকের এই ঈদের দিনে আমরা আগামী 30শে মার্চ, যেহেতু আমি একজন স্পোর্টসম্যান এবং স্পোর্টসের দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমাদের যে কমিটমেন্টটি ছিল যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। যে আমাদের একটি ট্যাগলাইনই রয়েছে যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গা থেকে আমরা আমাদের জাতীয় যারা খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় আমরা তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করব, এবং সেটি আগামী 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা সেটি উদ্বোধন করতে যাচ্ছি। এবং সেখানে আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের হয়তো বা 156 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব, এবং পরবর্তীতে আমাদের যে প্রথমে যে পাইলট প্রজেক্ট আকারে আমাদের যে রয়েছে, আমরা 500 জনের আমরা ক্রীড়াবিদকে জাতীয়ভাবে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বিগত সময়, বা আমরা এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে তাদেরকে যাচাই বাছাই করে যাদেরকে আমরা একটি আস্থা এবং বিশ্বাসের ভিতরে এনে আমরা তাদেরকে বেতন কাঠামোর ভিতরে আমরা সেই ক্রিয়া ভাতার আন্ডারে তাদেরকে নিয়ে আসতে চাই। যে এখন কাজের চাপ অনেক বেশি, কারণ আমরা সেই জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা দিন রাত এক করে আমরা চেষ্টা করছি সেই বাস্তবায়নগুলো যাতে আমরা খুব সুন্দরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে। না, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনার মাথাতে, মগজে, মননে সবসময় কাজ ঘুরছে, কিন্তু দিন শেষে ঈদ এটা আসলে। তো ঈদে জনাব আমিনুল হক যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর বাইরেও তো একটা ব্যক্তি সত্তা, কারো পিতা, কারো হাজব্যান্ড। তো বাসায় যখন ফিরে যান এরকম ঈদের দিনে, তখন সহধর্মিনী রাগ করে কিনা যে আসলে এত কাজ করছো তুমি, আমার জন্য সময় কোথায়? এটা আসলে আমার মনে হয় যে অভ্যাস হয়ে গেছে, কারণ আমি যখন খেলেছি তখনও দেখা গেছে যে বিভিন্ন সময় খেলার কারণে বাসার বাইরে ছিলাম।
বিকেএসপিতে দেখা গেছে যে বছরের 6 মাস বিকেএসপিতেই কাটাতে হতো আমাদের বিভিন্ন ট্রেনিংয়ের কারণে। আবার দীর্ঘ 17 বছর রাজনীতির প্রেক্ষাপটে দেখা গেছে ঘর থেকে আমরা বাইরে ছিলাম। এখন কিন্তু আমরা মানে কাজের চাপে আমরা কিন্তু সেই ঘরের বাহিরেই রয়েছি। সো আমরা সেই সকালে বের হই, অফিসে যেতে হয় মিনিস্ট্রিতে, আমরা কাজ শেষ করে তারপরে দেখা যায় যে আমাদের ইফতারির সময় হয়তো বা বিভিন্ন জায়গায় আমাদের প্রোগ্রাম ছিল, সেখানে আমরা প্রোগ্রাম করেছি। আবার ইফতারির পরেও দেখা গেছে কোথাও প্রোগ্রাম আছে, এবং আজকে যে ঈদের দিন সেই ঈদের দিনও দেখা যায় যে দেখেন বাসা থেকে হয়তো বা সকালবেলা বের হয়েছি, নামাজ পড়েছি, হয়তো বা পরিবারের সাথে ছিলাম কিছুক্ষণ সময়, বাট তার পরবর্তী সব সময় কিন্তু আসলে আমাদের সাধারণ মানুষ, আমার এই এলাকার যারা রয়েছেন নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করে। এইভাবে কিন্তু আসলে আমাদের একটি দৈনন্দিন একটি হ্যাবিট হয়ে গেছে যে আমরা এইভাবে আসলে অভ্যস্ত হয়ে গেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার পরিবারের সদস্যরাও আসলে অভ্যস্ত হয়ে মানে আপনার যেই উত্থানটা, এটার পেছনে আপনার পরিবারের স্যাক্রিফাইসটা অনেক। ডেফিনেটলি এটা মানে বলার অপেক্ষা রাখে না, এবং এটি শুধু এখন না, সেই প্লেইং লাইফ থেকে সেই স্যাক্রিফাইস তারা করে আসতেছে। আপনার প্লেইং লাইফে একটু যেতে চাই, তখনকার ঈদ আসলে কেমন ছিল? আমি যদি মনে করি আপনি 2003 সালে আপনাকে মনে হয় মানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল দল বদলের সময়, আপনি মনে হয় অনেক সময় 12-14 ঘন্টার মতো বন্দি ছিলেন, পালিয়েছেন, দোতলা থেকে লাফ দিয়েছেন, এরকম কিছু আমি শুনেছি। তো তখনকার ঈদগুলো কেমন ছিল? শুনেছেন, এটা বাস্তব ঘটনা। আসলে আমরা প্লেইং লাইফও দেখা গেছে যে অনেক সময় আমাদের ঈদের দিন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, ঢাকাতেই খেলেছি, খেলে আবার রাতের বেলায় অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য চলে গেছি সেই তাজিকিস্তান। তো এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথে প্রায়শই ঘটতো, এবং দেখা গেছে যে আমরা ঈদের দিন আমরা বিকেএসপিতে সকালবেলা মসজিদে নামাজ পড়ে, বিকালবেলা ঈদের দিন বিকালে ট্রেনিং সেশন আছে, আমরা ঈদের দিনও কিন্তু আসলে পরিবারের কাছে আসতে পারিনি। সো আমার কাছে যেটি মনে হয় যে আমরা এই পরিবার বা আমার যে মানে খেলাধুলার যে ঈদের সময়গুলো ছিল, সেটা আসলে ছোটোবেলার ঈদ তো আসলে অন্যরকম ছিল। বাট বাস্তবিক অর্থে যখন দেশের জন্য খেলি, দেশের জন্য কিছু করার যে মানে প্রত্যাশা থাকে, তখন কিন্তু আসলে এই বিষয়গুলোকে আমরা অনেকটাই চিন্তা করি যে না, দেশের জন্য খেলছি, সবার আগে আমার বাংলাদেশ। তো এই ভাবনাটা যখন আসে তখন আসলে অনেক কিছুই আসলে আমরা ভুলে যাই। তখন কি খেতে পছন্দ করেন স্পেশালি ঈদে, মানে যেটা আসলে টেবিলে থাকা চাই আপনার জন্য? আসলে ছোটবেলায় যখন মানে আম্মা যখন বেঁচে ছিল, তখন হয়তো বা খাওয়া দাওয়ার প্রতি একটি ফ্যাসিনেশন ছিল যে এটা খাবো, মায়ের কাছে আবদার, এটা করতে হবে, এটা করতে হবে। আসলে যতই বড় হয়েছি, খেলাধুলা করেছি, বিয়ের পরে দেখা গেছে আসলে ওই আবদারটা আসলে আর থাকে না। সো এখন যেটা বাচ্চারা, আমার সন্তানরা যেটা পছন্দ করে, আমার ওয়াইফ সেটাই করে, এবং বাচ্চাদের সাথে বসে খাওয়াটাই হচ্ছে বড়। মানে খাবার থাকলেই হলো, খেলাম, খাওয়াটাই হচ্ছে, ওইটা কি আছে সেটা মেটার করে না, খাওয়াটা সবার সাথে বসে খাওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু আপনার সন্তানরা চায় না যে বাবা আমাদের সাথে থাকুক, আমরা একটু ঈদের শপিং করবো? ডেফিনেটলি অলরেডি মানে এই ঈদেও আসলে এত কাজের চাপ, অলরেডি আমার মেয়ে, আমার ছেলে, আমার ছোট মেয়ে, তারা সবাই তিনজন গিয়েই, এবং আমার যারা ভাতিজা আছে বা আমার যারা মানে আত্মীয় স্বজন আছে, তারা আমার পরিবারের সবাই নিয়ে তারা নিজেরাই গিয়ে শপিং করে থাকতে পারে। বাট আমি আনফরচুনেটলি, আমার কাছে এগুলি খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি যে বাচ্চাদের সাথে গিয়ে বাজারে যাওয়া কিংবা বাচ্চাদের সাথে গিয়ে ঈদের শপিং করা। বাট আনফরচুনেটলি আসলে সেই সময়টা হয়ে ওঠে না এখন। এবার ঈদে কি কিনেছেন আপনি, মানে কি গিফট পেয়েছেন? কিনেছে বলা ভুল হচ্ছে, কি গিফট হ্যাঁ, পেয়েছেন? মানে আমি তো আসলে কেনার সুযোগ পাইনি। আমার ছেলে মেয়ে তারা মানে অ্যাজ ইউজুয়াল আমরা ঈদের দিন যেটা পরি, পাঞ্জাবি পায়জামা, বা আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনেক গিফট, পাঞ্জাবি অলরেডি চলে এসছে, দেখলাম অনেক কিছুই আছে। সো এইভাবেই আসলে ভালো লাগে। আসলে ঈদের দিনের একটি ছোট্ট গিফট আসলে অনেক বেশি মানুষকে মানে খুশি রাখে বা ভালো লাগার একটি বিষয় কাজ করে আসলে। এই এবারের ঈদটা আর আগের বারের ঈদটা, কারণ আপনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার যখন ছিল ক্ষমতায়, তখন আসলে সময়টা সহজ ছিল না, ঈদ করতে পারেননি পরিবারের সাথে। তো এবারের ঈদটা কতটা স্পেশাল, কারণ পরিবারকেও সময় দিতে পারছেন, আবার যারা আপনার কাজকর্ম ফলো করে তাদেরকেও সময় দিতে হচ্ছে। তো এই ঈদটাকে আসলে বাকি ঈদগুলোর তুলনায় কতটা আলাদাভাবে দেখেন? আমরা চাই এই সমাজে ভিন্নমত থাকবে, সেই ভিন্নমতের মাধ্যমে বাংলাদেশের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, এবং সেই বাংলাদেশের মাটিতে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হয়, এই মানুষগুলোকে নিয়ে আসলে ঈদটি উদযাপন করতে আমি চাই, এবং সেই ঈদের মাধ্যমে আমি সেই বার্তাগুলো পৌঁছে দিতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তার বিভিন্ন বক্তব্যে তিনি বেশ কিছু বিষয়ে বলেছেন, যে সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং এই সমাজে যারা বসবাস করেন সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
জি, খেলার ঈদের আড্ডায় সময় হলো ছোট্ট একটা বিরতির। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। আমাদের সাথে রয়েছেন জনাব আমিনুল হক। খেলার ঈদ আড্ডায় আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। ওয়েলকাম ব্যাক স্যার, গ্রেট টু হ্যাভ ইউ। আমাদের সাথে আপনি সময় দিয়েছেন এবং আমি সারা জীবন শুনেছি যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সময় পাওয়া কঠিন। এটা আপনার সময় চাইতে গিয়ে এটা হারে হারে আমার শিক্ষা হয়েছে যে আপনি আপনার এই ব্যস্ত সময়ের মাঝখানে ফাইনালি যে আমাদের সময় দিয়েছেন, ডিবিসির পর্দায় এসেছেন, সেজন্য ধন্যবাদ। একটু জানতে চাই যে ধরেন যে সময় ফুটবল খেলেছেন সে সময়ও আপনার জনপ্রিয়তা তুঙ্গে ছিল। এমনটা বলা হয় যে বাংলাদেশের ইতিহাসের সেরা গোলকিপার আপনি, এবং আপনাকে কনসিডার করা হয় ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার্স অফ বাংলাদেশ। ওই সময়ের জনপ্রিয়তা আর যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরের জনপ্রিয়তা, দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? অ্যাজ এ ফুটবলার হিসেবে যখন ছিলাম তখন অন্যরকম একটি ভালো লাগা কাজ করেছে। এখন বর্তমানে রাজনীতিবিদ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বশীল একটি মন্ত্রীর জায়গায় থেকে আমি মনে করি যে কোনোটির সাথে আসলে কোনোটিকে মেলানো যাবে না। দুটি জায়গা টোটালটাই ভিন্ন, বাট সব কিছুর মূলে কিন্তু এদেশের মানুষ, সাধারণ জনগণ, এবং সেই জনগণের প্রত্যাশা পূরণের জন্য একজন খেলোয়াড় হিসেবে তখন প্রত্যাশা পূরণ করেছি, বাংলাদেশের একজন ফুটবলার হিসেবে, এখন বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে আমি বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে আমাদের যে স্বপ্ন রয়েছে, যে চিন্তা ভাবনা রয়েছে, সেই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই। আরিফ খান জয় 2006 সালে যখন অবসর নেন, আপনার হাতে বাংলাদেশের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা ওঠে। পরবর্তীতে তিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন, আবার আপনি এলেন, দুজনই মাঠের মানুষ। ওই জায়গাটাতে মনে হয় কিনা আপনার যে আসলে দায়িত্বটা অনেক বেশি? মানে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী যদি হতেন, মাঠের মানুষ না হয়ে হিসেবটা আলাদা হতো। মাঠের মানুষ হওয়াতে এই সেক্টরের, এই ফ্যাটার্নিটির মানুষজনের আপনার কাছে চাহিদাটা আরও বেশি হয়ে গেছে। ডেফিনেটলি আমি মনে করি যে, কারণ আমি দীর্ঘ 17 বছর যখন বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, তখন আমরা দেখেছি যে আমাদের কোথায় কোথায় সমস্যাগুলো রয়েছে। এরকম আপনাদের সাথে টকশোতে কিন্তু অনেক সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলেছি। তখন কিন্তু সেই ক্রীড়া সংগঠকদেরকে কিন্তু আমরা কাঠগড়ায় দাঁড় করিয়েছি যে আপনারা এটা কেন করছেন না। আবার যখন খেলা ছেড়ে দেওয়ার পরে যখন হয়তো বা ক্রীড়া সংগঠক হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে কখনো যদি আপনাদের ক্রীড়াঙ্গনের কোনো টকশোতে গিয়েছি, তখন কিন্তু সেই একই কথাই বলেছি। আজকে যখন নিজের দায়িত্বশীল জায়গায় বসেছি, যে প্রত্যাশাটা আমার সামনে থাকা সেই খেলোয়াড়দের রয়েছে, সেই খেলোয়াড়দের বিষয়গুলো কিন্তু আমি বুঝি, আমি জানি, এবং যার কারণে কিন্তু আমি যখন আমরা সরকার গঠন করার আগে, নির্বাচনের সময় বা তারও আগে থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কিন্তু বাংলাদেশের স্পোর্টস নিয়ে বিশদভাবে আমরা আলোচনা করেছি, এবং দেশ গড়ার যে আমাদের 8টি পরিকল্পনা, সেই 8টি পরিকল্পনার ভিতরে অন্যতম একটি হচ্ছে আমাদের বাংলাদেশের স্পোর্টস। এবং সেই স্পোর্টসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা শুধু পড়াশোনা করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা অন্য কোনো কাজে না, তারা যাতে খেলোয়াড় হিসেবেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। যার কারণে কিন্তু আমরা প্রথমেই যে কাজটি করতে যাচ্ছি, যে আমাদের বাংলাদেশের যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদের একটি ক্রিয়া ভাতা প্রদান করা, এবং সেটি তাদের চলমান থাকবে, এবং এটি আমরা 4 মাস পর পর আমরা এটাকে রিভিউ করব। কারণ কে পারফর্ম করছে, কে করছে না, সব কিছু মিলিয়ে একটি নীতিমালার মাধ্যমে কিন্তু আমরা সেই বেতন কাঠামোর ভিতরে আমরা ইনিশিয়ালি আশা করছি যে 500 জনকে আমরা এটির আওতায় নিয়ে আসব। এবং আমি যখন এই খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর ভিতরে নিয়ে আসব, ক্রিয়া ভাতাটা তখন তারা মান্থলি পাবে, তখন কিন্তু তার পিছনে থাকা যারা ন্যাশনাল টিমে খেলতে পারছে না, বা যারা তৃণমূলে এখনও রয়েছে, যে ভবিষ্যতে একজন ফুটবলার হিসেবে বা একজন ক্রিকেটার হিসেবে বা অন্য কোনো স্পোর্টসকে আমরা প্রতিনিধিত্ব করতে চাই বাংলাদেশের জন্য, তখন কিন্তু তাদের ভিতরে একটি স্পিরিট কাজ করবে, ভালো কিছু করার প্রত্যাশা কিন্তু আমরা পাবো। তখন কিন্তু আমি মনে করি যে জাতীয় দলে খেলার জন্য সবাই কিন্তু মানে মানে ব্যাপকভাবে তাদের একটু সেরাটা দিতে চাইবে, তো বেস্টটা, তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমার বাংলাদেশের স্পোর্টস এগিয়ে যাবে। তো এইভাবে আমরা চিন্তা করছি, এবং এখানে শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা আমাদের ফুটবল কিংবা ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা, বাট পাশাপাশি আমরা যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, আমাদের আর্চারি বলেন, আমাদের শুটিং বলেন, ভলিবল, হ্যান্ডবল, হকি বলেন, অন্যান্য যে দাবা বলেন, আমাদের সকল খেলাগুলোকে কিন্তু আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা কিন্তু মর্যাদার একটি জায়গায় পৌঁছে দিতে চাই। কারণ এখানে একটি বিষয় রয়েছে, আমরা বেতন কাঠামোর যে ফরম্যাটটি করছি, সেইখানে কিন্তু আসলে সবাই ইকুয়াল রয়েছে। এখানে কিন্তু যে ক্রিকেটার বা ফুটবলার দেখে বা তারা বেশি ডমিনেট করছে দেখে তাদেরকে আলাদা করে দেখবো, এটা না।
আমরা এখানে কোনো বৈষম্য করছি না, আমরা সমানভাবে যারা জাতীয় দলকে রিপ্রেজেন্ট করে তাদেরকে সমানভাবে, সেটা যে স্পোর্টসই হোক না কেন, যে স্পোর্টসই হোক, তাদেরকে সমানভাবে আমরা সেই ভাতাটি প্রদান করব। তা খুবই ভালো উদ্যোগ। আমি আবার একটু ফিরে যেতে চাই, আপনি বলছিলেন যে যখন জাতীয় দলের হয়ে খেলেছেন তখন বিভিন্ন দেশে চলে যেতে হতো বা বিকেএসপিতে ঈদ করতে হতো, তখন কতটা কঠিন ছিল এবং কোনো ঘটনা মনে আছে কিনা আপনার? আসলে অনেক দিন আগের কথা, আমি যদি 98-এ আপনার ন্যাশনাল টিমে অভিষেক, 2010 সালে আপনি শেষ করেছেন, অনেক আগের কথা, আজ থেকে প্রায় 14, 15, 16 বছর আগের কথা। সো কিছু মনে আছে কিনা আপনার এমন কোনো স্মৃতি যে ঈদের সময় খারাপ লাগছে, ফ্যামিলি নেই বাট স্টিল মানে নিজের সতীর্থদের সাথে সময়টা পার করছেন? এরকম আমাদের অনেক সময় হয়েছে, যেটি আমি শুরুতেই বলছিলাম যে আমাদের ঈদের দিন আমাদের বিকেলবেলা আমরা পূর্বানী হোটেলে তখন ছিলাম, আমাদের ন্যাশনাল টিমের একটি ম্যাচ তাজিকিস্তানের সাথে আমরা এখানে খেললাম, খেলে ওই রাতে আবার আমরা চলে গেলাম হচ্ছে তাজিকিস্তান অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য। সো ওই দিনটি কিন্তু আমাদের পরিবারের সাথে কারোর সাথেই দেখা হয়নি। তো এইভাবে কিন্তু আসলে আমাদের অনেক ঈদ কেটেছে। যেমন আমি যখন ফার্স্ট আন্ডার-16 ফুটবল টিমে আমার সাথে আমাদের তখন গোলকিপার বিপ্লব ভট্টাচার্য ও ছিল, আমরা যখন জাপানে খেলতে গিয়েছি 96 রাইট। তো জাপানে খেলার পরে ওইখানে ঈদের দিন কখন হয়েছে কেউ জানেও না, আমরা বিষয়টা এরকম হয়েছে যে আমরা আজকে যে ঈদ, বাংলাদেশে ঈদ হচ্ছে শুধু আমরা শুনেছি যে হ্যাঁ ঈদ হচ্ছে, বাট জাপানের মতো জায়গায় আসলে ঈদের ন্যূনতম কোনো আভাস বা কোনো ছোঁয়া আমরা কিছুই পাই। স্পোর্টসম্যানদের এই ট্যাগগুলো আসলে সাধারণ মানুষরা বুঝতে পারে না, তাই না? আমার কাছে মনে হয় যে যারা খেলাধুলাকে ভালোবাসে তারা ডেফিনেটলি এটাকে ফিল করে, কারণ আমরা তো দেশের জন্যই খেলছি, দেশের ভালো কিছু অর্জন করার জন্য খেলছি। সো আমরা যখন ভালো কিছু অর্জন করি তখন বাংলাদেশের মানুষ আমাদেরকে অনেক বেশি উৎসাহ যোগায়, ভালোবাসা দেয়। আবার যখন খারাপ কিছু হয় তখন আমরা সমালোচনার মুখেও পড়ি, বাট এটি খুব স্বাভাবিক একটি ন্যাচারাল একটি প্রক্রিয়া। তো সব কিছু মিলিয়ে মানে ছোটোবেলার ঈদ এবং খেলোয়াড় সময়ের ঈদ বা আমাদের গত 17 বছরে যে স্বৈরাচারের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সময়টা পার করছি, মানে এক একটা ঈদ আপনার জন্য এক এক রকম ছিল। এবং বর্তমানে আজকে আমরা সরকার গঠন করার পরে প্রথম ঈদ আমরা দেখছি। তো সব কিছু মিলিয়ে মানে চেষ্টা করি যে পরিবারকে সাথে নিয়ে যতটুকু করা যায় কিংবা পরিবারকে যতটুকু পাশে রেখে করা যায়, বাট এখন আমাদের পরিবার হচ্ছে এদেশের সাধারণ মানুষ, এদেশের জনগণ, এই পরিবারকে নিয়ে আমরা আসলে খুশি থাকতে চাই। ছোটবেলার ঈদটা কোথায় কাটতো আপনার মোস্টলি? আমি কখনো গ্রামের বাড়ি যাইনি, আমার বাড়ি ভোলা, বাট আমি ছোটোবেলা থেকে একদম 2 মাস বয়স থেকে ঢাকায় বড় হয়েছি। সো আমার টোটাল ইয়াটাই কিন্তু ছিল আসলে এই এলাকাতেই, পল্লবী, রূপনগরে, এবং এখানে বেড়ে উঠেছি। এবং ছোটোবেলার ঈদ বলতে তো আসলে সবার জন্য অনেক আনন্দময়, কারণ যখন বাবা মার কাছে যে নতুন পোশাকের আবদার, ঈদের দিন মানে রাতে চাঁদ দেখা, ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আম্মার হাতের মিষ্টি মুখ করে ঈদের নামাজে যাওয়া, পাশাপাশি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, এই আসলে সেই ঈদটা তো আসলে আর ওইভাবে হয়ে ওঠে না। এখন আমাদের সন্তানদের ঈদ দেখেই আমরা খুশি হই। জি, আপনার সন্তানদেরকে নিয়ে আপনার এই ঈদের সময় চাওয়াটা কি আসলে? তারাও বড় হয়ে গেছে। ডেফিনেটলি এখন সবাই, আমার বড় মেয়ে তো ইউনিভার্সিটিতে পড়ছে, আমার ছেলে সে ইন্টার ফার্স্ট ইয়ারে, এবং আমার ছোট মেয়ে সে হলো কেজি 1-এ পড়ছে। সো এখন তারাও মোটামুটি বড় হয়ে গেছে এবং তারা তাদের মতো করে ঈদের আনন্দকে খুঁজে বের করার চেষ্টা করে যে বাবা পাশে থাকলে তাদের আনন্দটা দ্বিগুণ হয়ে যায়, তাদের প্রত্যাশাটা থাকে অনেক বেশি। সো সেই জায়গাটা আসলে অনেক বেশি মিস করি, যে সন্তানদেরকে হয়তো বা কাজের চাপে ব্যস্ততার জন্য হয়তো বা সময় দিতে পারি না, বাট ঈদের এই ছুটিটাকে চেষ্টা করি কাজে লাগানোর জন্য, যতটুকু পারি পরিবারের সাথে থেকে পরিবারকে সাথে নিয়ে যাতে সময়টি কাটাতে। জি, জনাব আমিনুল হক, অসংখ্য ধন্যবাদ, ঈদের দিন সময় দিয়েছেন। বাংলাদেশের স্পোর্টস ফ্র্যাটার্নিটির জন্য যদি কোনো বার্তা থাকে আপনার? আপনাকেও ধন্যবাদ, এবং আমার যারা দর্শক এই মুহূর্তে টিভির পর্দায় রয়েছেন, আমি সবাইকে জানাই ঈদ মোবারক। আমরা একটি সুস্থভাবে, শান্তিপূর্ণভাবে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করে চলেছেন, সেই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। আমাদের আজকের যে ঈদ, সেই ঈদটি যাতে প্রতি বছরই আমরা যাতে এইভাবে আনন্দময় ঈদ হয়ে উঠুক আপনাদের সকলের জীবনে। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। খেলার ঈদ আড্ডা এই ছিল এখনকার পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।